আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন আমি কি বলবো। এই সাওয়া হাদি, যার মুখের মধ্যে সাওয়া ছাড়া কিছু থাকে না, কথায় কথায় সাওয়া, এরকম এরকম হিরোইন কেমন হয় যে, মানে পাকিস্তানি পাকিস্তানি ট্যাবলেট খাইছে তো, যার জন্য ওটা আফিমের চেয়ে মারাত্মক, ইয়াবার চেয়ে মারাত্মক, সারাদিন এরকম সাওয়া সাওয়া করতেই থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তারা কবর দিছে বিদ্রোহ কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। মানে ওইটাকেও বিতর্কিত করলো। হাদির কবর তো বাংলাদেশে থাকবে না, প্রশ্নই আসে না। হাদির ওই কবরে যেহেতু নজরুলের পাশে আছে, তাই ওইখানে মানুষ পেশাব করবে না, হয়তো অন্য জায়গায় হলে পেশাবও করতো। আমার মনে হয় এই ভয়ে ওইখানে কবরটা দিছে। অনেকেই দেখি, আমি পোস্ট দিয়েছি দেখে সমালোচনা করে যে মৃত মানুষ নিয়ে কথা বলবেন না, বঙ্গবন্ধুর কথা বলছ না তোরা, এই বদমাইশেরা, বঙ্গবন্ধুরা গালি দেশ না সারাদিন, তাজউদ্দিন আহমদ গালি দেশ না, মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যারা, তারা তো মুক্তিযুদ্ধের কবর জ্বালায় দেশ। আর আমার ভদ্রতা শিখাবেন না, দয়া করে মানবতা শিখাবেন না। আমি আমার শত্রু চিনি, রাজনৈতিক শত্রু চিনি, বাংলাদেশের শত্রুদের আমি ভালো করে চিনি। যাই হোক, যেটা বলতেছিলাম যে এমনকি নজরুলের পরিবার তারাও এটা নিয়ে সমালোচনা করেছে, যে মূলত নজরুলের কবর নিয়েও সমালোচনা হবে এখন। অদ্ভুত ব্যাপার, এখানে ডক্টর হুমায়ুন আজাদের মতো একজন ভাষাবিজ্ঞানী, যিনি জিন্দা ভাষাবিজ্ঞানী ছিলেন, আমাকে যেমন দুষ্ট লোকেরা জামালপুরে জিন্দাফির বলে, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশে তখন জীবিত ভাষাবিজ্ঞানী ছিলেন। জীবিত ভাষাবিজ্ঞানী পাওয়া কঠিন। একটা ছিল এর আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে যেটা ছিল ভাষাবিজ্ঞানী সেটা হলো ডক্টর হুমায়ুন আজাদ। তার কবর তো দূরের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় জানাজা করতে ঠিক মতো দেয় নাই, তার কবর দিতে হয়েছে তার বাড়িতে নিয়ে। কেন ওই বুদ্ধিজীবী গুরুস্থানে কেন কবর নজরুলের পাশে তার কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবর দেওয়া হয় নাই, কবর দিতে দেওয়া হয় নাই? আর এই কোথাকার কোন পাকিবাদের পোলা, কোথাকার কোন হাদি ফাদি জামাতি প্রযোজনায়, পাকিস্তানি পৃষ্ঠপোষকতায় এখানে বড় বড় একেবারে দেখাই দিল কত কিছু। এবার আসে আসল পয়েন্টে, যেটা বললে আমারে মোটামুটি আওয়ামী লীগের লোক গালি দিতে পারে, জামাত হেফাজত বিএনপি তো আমার চৈদ্দ গোষ্ঠী উদ্ধার করো, আই ডোন্ট মাইন্ড। কারণ উচিত কথা অধিক তিতা, আলোক নুরুন লাউ কান্না দরুন, এরকম একটা আয়াত কোরআনে আর কি আছে। আর আমি তো যে কথা কেউ বলবে না সেটা বলার জন্যই তো আমি পড়ি, তাই না? আমি যে কথা আপনাদের কেউ বলবে না সেটাই তো আমি বলবো, খারাপ লাগলেও কিছু করার নাই। কারণ উচিত কথা অধিক তিতা লাগবে সিরাতে বাণীর মতো। আচ্ছা, তাইলে যেহেতু জানাজা বড় হলে মানুষ ভালো, তার গ্রহণযোগ্যতা ভালো, জনপ্রিয়তা ভালো, জান্নাতে চলে যাবে, তাহলে তো ইসলামের প্রফিট মোহাম্মদ তো জান্নাতেও যাবে না, জনপ্রিয় ছিল না। কারণ তার তো জানাজাই 3 দিন তার লাশ পড়েছিল। কয়জন লোক ছিল তার? বঙ্গবন্ধু তার তো 11 জন ছিল। ইসলামের ইতিহাসের যারা আছেন তারা বলেন তো আমাকে। মৌলবীদের গোষ্ঠী মারে না, ওরা তো ফতোয়া ইলাস্টিকের মতো, কখনো কখনো কন্ডমের মতো, কখনো সুইনগামের মতো ছোট করবে বড় করবে, ওদের গোষ্ঠী মানেন। ওরা যার যার সুবিধা মতো ফতোয়া বানাবে, ওরা একজন আরেকজনের ফতোয়া দিয়ে রাখছে কাফের। তাই আই ডোন্ট মাইন্ড, আমার আপনি কি বললেন না বলেন আমার যায় আসে না। কারণ লামাজাবি মাজাহিরা কাফের ফতোয়া দিয়ে রাখছে, দেওবন্দি বেরেল বিরে, বেরেল বিরি দেওবন্দিরে, শিয়া সুন্নিরে, সুন্নি দেওবন্দিরে, সুন্নি সিয়ারে। ঠিক আছে? পৃথিবীর কোন মুসলিম ফেরকা নাই, ইসলামী ফেরকা নাই যে তারে প্রতিপক্ষকে তারা কাফের ফতোয়া দেয়। সো ওই আলাপ বাদ। যেটা বলতেছিলাম, নবীর জানাজা কয়জন ছিল? তাহলে তো নবী নাকি এই কুল কায়নাতের জন্যই তার সৃষ্টি, সে কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে শ্রেষ্ঠ লোকের জানাজাতে 11 জন লোক হয় নাই, তার জানাজা কান্দা দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। অপ্রিয় হলো এই কথা সত্য। তাহলে যারা জিয়ার জানাজা দিয়ে বড় বানা, জিয়া মহান ব্যক্তি, যারা গোলাম আজমের জানাতে যায়, গোলাম আজমের সেলসালায় বেচতে চলে যাবে, মরার কব্বরে দেওয়ার আগে একেবারে মদের নদী কাউসার আর মদের আর ভার্জিন বেহেশতে যাওয়ার আগেই হুরের রাতারে নিয়ে টানাটানি করবো, তাই না? তো গোলাম আজমের জানাজা তো লাখ লাখ লোক হয়েছে শুনছি, জিয়ার জানাজা লাখ লাখ। এ হাদি পাকিবাদীর পোলা, হাদির মতো একটা ফালতু একটা জিনিস কই থেকে উড়ে এসে জুড়ে বসছে, তার নামই তো ওসমান আদি না। এইখানেও জামাতের বাট পারি। জামাতেরা প্রফেসর না লেখে প্রফেসর, অধ্যাপক না লেখে অধ্যাপক, এরা হোমিও কলেজে লিখলে লেখে অধ্যাপক, এরা হোমিও কলেজে পড়ায় দেখবেন অধ্যাপক লিখে। 3 বছর লেকচারার গিরি করে বেসরকারি স্কুল লেখে অধ্যাপক। সরিষাবাড়ি চালুর মতো কলেজে লেখাপড়া 2 বছর 1 বছর লেকচারার গিরি করে লিখে অধ্যাপক। গোলাম আজম যেরকম ভুয়া অধ্যাপক, পরোয়ার সারোয়ার বালসা লাগলে যারা আছে সবাই এরকম ভুয়া অধ্যাপক। যাহাতে ব্যারিস্টার তো ভুয়া। শাহরিয়ার তো, ওই শাহরিয়ার আছেন একটা, আরেক পাকিবাদীর পোলা, যার বাপ হলো হারা জাহাঙ্গীর, যে আসলেই বাদীর পোলা। তার বাপ ছিল, তার মা ছিল বান্দি, তার বাপের ধরা বেড়ে পেট বাজাইছে, তখন এই শাহরিয়ার পয়দা হয়েছে। সেই শাহরিয়ারের সার্টিফিকেট তো ভুয়া, বলে নাই লন্ডন থেকে? ওইখানে যে চ্যালেঞ্জ করেন, ওইখানে জামাত করলে আপনি না বেহেস্ত চলে যাবেন, সার্টিফিকেট সব ঠিক, যা ইচ্ছা তার ডক্টর লেখেন, কোনো সমস্যা নেই। তো জনপ্রিয়তা
দেখে, সংখ্যা দেখে যদি, মানুষের জানাজা দেখে যদি প্রমাণ হয়, তাহলে তো কেবল বঙ্গবন্ধুরে গালি দেন কেন? ও জামাতি ভাইরা, ও পেয়ারে পাকিস্তানি ভাইরা, বিএনপি লোকেরা, নবীর জানাজায় কয়জন ছিল? বুকে হাত দিয়ে বলো। তুমি তো চৌধুরী ভাই জানোই না। তোমরা তো ওই, তোমরা তো একজন বিরাট বড় ইয়ালা, কি সনদালা। বলো তো নবীর জানাজায় কয়জন লোক ছিল? পৃথিবীর 99% 99 জন মুসলমান জানেই না নবীর জানাজায় লোক ছিল না। ক্ষমতার দ্বন্দ্বে তার লাশ ফালাই চলে গেছিল সবাই। এই খবর আমরা শোনাচ্ছেন না? তাহলে তো নবী মোহাম্মদ তো কোনো কামের না। সে তো জনপ্রিয় ছিল, সে পৃথিবীর সবচেয়ে অযোগ্য লোক, কারণ বঙ্গবন্ধুর সাথে তার জানাজায় কম লোক ছিল। ওই সময় তো কারফিউ জারি ছিল না, ওই সময় মুস্তাকের ক্ষমতায় ছিল, এখানে তার বিরোধী দল ক্ষমতায় ছিল। তখন তো মক্কার কাফেরেরা ক্ষমতায় ছিল, নবী ক্ষমতায় ছিল। নবী লোক এত কম কে? আমি জানি মির্চির মতো লাগবে এই কথা, কিচ্ছু করার নাই। তোমরা যত খুশাবা ততই তোমাদের থলের বেল বাড়ায় যাবে, কিছু করাবা সাপ বাড়ায় করবে। জানাজা দিয়ে কোনোদিনই কারো জনপ্রিয়তা আর যোগ্যতা যাচাই বাছাই হয় না। ওই পাকিবাদের পোলা হাদি তো দূরের কথা, ওই যে জামাতের আমির আমার সাথে ঢাকা 8 ইলেকশন করে পাশ করবে, যদি মির্জা আব্বাস না থাকে, পাশ করতে পারবে আমার সাথে? আর তো কোথাকার কোন পাকিবাদের পোলা হাদি, ওই জামাতের পেট্রোনাইজে বহুত কিছু হইতে পারে টাকা হইলে। আওয়ামী লীগের 2-4 জন বন্ধুরে বলি, শুভাকাঙ্ক্ষীদের বলি, আপনারা তো মানেন না যে টাকা ছাড়া কিছু হয় না। পৃষ্ঠপোষকতা দেখছেন কাকে বলে? পৃষ্ঠপোষকতায় কত লক্ষ লোক আনাইছে, তারা দেখছেন এই হাদির? হাদির জানা যায় তো 500 লোক হওয়ার কথা না, এত লোক হইলো কেন? তাকে বীর শহীদ, কোন যুদ্ধে যায় শহীদ হয়েছে? শহীদগিরি মারাও। মুক্তিযোদ্ধাদের শহীদ করতে তোমাদের মুখে চুলকানি লাগে, তখন বলো কোথায় কোন ইসলাম ছাড়া, ইসলামী যুদ্ধে ছাড়া, ইসলামের কায়েম ছাড়া যদি কেউ যুদ্ধ করে শহীদ বলা যাবে না, তাই না? তখন শহীদ বলা, এখন হাদিরের শহীদ। হাদি কোন ইসলামী যুদ্ধে গেছে? ও ভারতের বিরুদ্ধে। বললাম না, বাঙ্গু মুসলমানদের আর পাকিস্তানি মুসলমানদের ইসলামের স্তম্ভ 6টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, সাথে হলো ভারত বিরোধিতা। ভারত বিরোধিতা করলে সে শহীদ না? আর পাকিস্তানের পক্ষে গেলে চেল চালাই বেহেস্তে চলে যাবে। এক একটা হুরি পাবে, একেবারে হুরি নদী, মদের নদী, চেল চালাই দেখে সাগর, নদী নদের জন্য ওদের সাগর থাকবে। তাই বলতে চাই, যারা খুব খুশি হয়েছেন জানাজা, অত খুশি হয় না। জানাজা দিয়া জান্নাত আর জানাজা দিয়া জনপ্রিয়তা যাচাই করেন না, সম্পূর্ণ ভুল। দেখি 2-1টা কমেন্টস নেওয়া যায় কিনা, দেখি। যিনি লেখছেন, কেন আওয়ামী লীগের সমাবেশগুলোতে কি আসছে কম লোক হতো না? হ্যাঁ, ঠিকই বলছেন। আওয়ামী লীগের সমাবেশে শাহবাগে দেখেন নাই কত লোক হয়েছে? কত লক্ষ, কত দিন ছিল? আপনার এরকম দেখেন না 7 দিন এরকম একটা শাহবাগের মতো আয়োজন করে? আমরা তো শাহবাগে ছিলাম। যারা লাফালাফি করেন জনস্রোত, শাহবাগে দেখেন কতজন হয়। হ্যাঁ, মানে এখন শুধু এই পাকিবাদীর পোলা হাদিরে নবী রাসূল ঘোষণা করা বাদ রাখছে। এই বাঙ্গু মুসলমানেরা, বিএনপিরা, জামাতেরা, হেফাজতেরা, সিংহ মামারা কাল মার্কস ঘোষণা না করলে হয়। আমার দেখে আমরা সমালোচনা করি, দেখে চিঙ্কু মামারা আমাদের সমালোচনা করে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। গত বছরের 5ই আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছে। সবশেষ ওসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে। ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয়, বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমে সম্পর্কের একটি এক্সরে রিপোর্ট। রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফ্যান্ট ইন দ্য রুম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে 33টি সুপারিশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার জন্য মোদী সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল। সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না, বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের পক্ষে কথা বলল।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলী সুপারিশও করা হয়েছে। আর এই হাওয়া বদলের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝখানে এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন। বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিষয়ে ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয়। রিপোর্টে দিল্লিকে 33টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফ্যান্ট ইন দ্য রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা নোট ভার্বাল দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো, এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি। এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে ফেরত দেওয়ার চেয়ে বরং সভ্যতাগত মূল্যবোধ নিয়ে বেশি চিন্তিত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল এই কমিটি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল। কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ। তার মানে হলো, মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই। এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন। দা ওয়ালের খবরে বলা হয়েছে, সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে। বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেয়নি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত। ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। বিদেশ মন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল, শেখ হাসিনাকে ফেরাতে কোনোভাবেই রাজি নয় ভারত সরকার। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না। প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকে সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি অবশ্য কমিটিকে বলেছেন, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না। যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল ডিভাইস দিয়ে অডিও বার্তা ছাড়ছেন, দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয়। মোদ্দা কথা হলো, বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোনো ইঙ্গিত এই প্রতিবেদনে নেই। ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানানো হয়েছে। শশী থারুর প্রতিবেদনের শুরুতেই ভারত এক বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে, ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।
মজার ব্যাপার হলো রিপোর্টে 1971 এবং 2025-এর মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে। সংসদীয় কমিটি বলছে 1971 সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষার, একটা নতুন জাতির জন্মের মানবিক সংকট, কিন্তু 2025-এর সংকটটা আরো সূক্ষ্ম এবং সম্ভবত আরো গভীর। তারা একে বলছেন প্রজন্মগত বিচ্ছিন্নতা বা জেনারেশনাল ডিসকন্টিনিউটি। সোজা বাংলায় বাংলাদেশের নতুন প্রজন্ম বা জেনজির সাথে দিল্লির একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। রিপোর্টে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যা বেশ কড়া। যদি ভারত এখনই তাদের নীতি পুনর্মূল্যায়ন না করে তবে তারা ঢাকাতে কোনো যুদ্ধ ছাড়াই স্রেফ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। রিপোর্টে ডিজিটাল যুগের রাজনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগে রাজনীতি হতো পোস্টার আর মিছিলে, এখন সেটা চলে গেছে মোবাইল স্ক্রিনে, যাকে বলা হচ্ছে মিমিফাইড পলিটিক্স। বাংলাদেশের তরুণ প্রজন্ম র‍্যাপ গান, গ্রাফিতি আর ভাইরাল মিমের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নাটক কম করো প্রিয় বা মব রিপাবলিকের মতো ভাইরাল হওয়া বিষয়গুলো ভারত লক্ষ্য করেছে। সেজন্য রিপোর্টের সুপারিশে বলা হয়েছে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভুল করে যাতে কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশিং করা না হয় সেজন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা দরকার। আর সংসদীয় প্রতিনিধি দল এবং মিডিয়া এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে ফের চাঙ্গা করার কথা উল্লেখ আছে রিপোর্টে। ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট বলছে পাকিস্তান ও চীনের ভূত এখন ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত উদ্বেগের সাথে লক্ষ্য করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, যা ভারতের জন্য একটি ডাবল স্কুইজ পরিস্থিতি। বিশেষ করে কয়েকটি প্রজেক্ট ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো হলো পেকুয়া সাবমেরিন ঘাঁটি, মোংলা বন্দর ও লালমনিরহাট বিমান ঘাঁটি। চীনের সহায়তায় এই প্রজেক্টগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছে হওয়াতে দিল্লি বেশ টেনশনে আছে। কয়েক দশকের শীতলতার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণ এবং ছাত্র নেতাদের অনেকের ভারত বিরোধী বা সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য দিল্লিকে চরম ক্ষুব্ধ করেছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের মাটিতে যেন চীন ও পাকিস্তানের মতো বিদেশি শক্তি সামরিক পদচিহ্ন না থাকে তা কড়াভাবে মনিটর করতে হবে। পাশাপাশি ভুল তথ্য বা ভারত বিরোধী ন্যারেটিভ মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে। দর্শক, ভারতের এই রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার, তারা বাংলাদেশ ইস্যুতে নতুন কৌশলগত পথে হাঁটা শুরু করেছে। কারণ হাওয়া বদলেছে। একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, আবার ঢাকার নতুন শক্তির সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্পর্কের এই ঘোলাটে পানিতে পাকিস্তান ও চীন তাদের বড় বড় জাল ফেলছে, যা দেখে দিল্লির টেনশন বাড়ছে। ভারতের একজন বিশ্লেষক বলছেন ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হলো সেই পুরনো ডাল ভাতের মতো। যতই বিরিয়ানি বা চাইনিজ খাওয়ার শখ হোক না কেন, পেট ভরাতে সেই ডাল ভাতই লাগে। তবে সমস্যা হলো ডালটা এখন একটু বেশি পাতলা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শক্ত। এখন দেখার বিষয় শশী থারুরের এই 33টি দাওয়াই দিয়ে এই সম্পর্ক কতটা সুস্বাদু হয়। এখন এ পর্যন্ত আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো একটা নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের সকল মানুষ নয়, একটা বিশেষ গোষ্ঠী, তারা ভারতের নাম শুনলে বা ভারতের কথা শুনলে তাদের মধ্যে গায়ে একটু জ্বালা ধরে। ধরতেই পারে, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, অন্য একটা দেশের নাম শুনলে তার যদি গা জ্বালা ধরে, ধরুক, অসুবিধা নেই। কিন্তু অন্যদিকে পাকিস্তানের কথা শুনলে মনের ভেতরে পুলক অনুভব করে, মনের ভেতরে একটু আনন্দ অনুভব করে। পাকিস্তানের জাতীয় পতাকা উঠতে দেখলে তার ভেতরে সে নিজেও লাফিয়ে লাফিয়ে চলতে, ও পাখির মতো চলতে তার ভালো লাগে। পাকিস্তান শব্দটি শুনলে তার ভেতরে এক ধরনের অনুকম্পন, ভূমিকম্প অনুভূত হয়। তার মনে হয় সে যেন তাকেই বহু যুগ থেকে চিনে, সে যেন তারই উত্তরসূরি, সে যেন তারই সন্তান। পাকিস্তানের খেলা দেখলে তার প্রাণে আন্দোলিত হয়। পাকিস্তানের পাকসার জমিন স্বাদ বাদ শুনলে তার প্রাণের ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায়। এই প্রজন্মটাকে আমরা দেখছি আজকে 53 বছর পর স্বাধীনতার। শুধু তাই নয়,
আমাদের পূর্বপুরুষরাও এর একটা প্রজন্মকে দেখেছিল। 1971 সালে জাতি যখন গৌরমানিসায় জাতির উপরে যখন পাকিস্তানি সামরিক জান্তা একটি কঠিন যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি জীবন দিয়েছে। এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলের মানুষ হাত দিয়ে দিয়ে দেখাই দিতে পারবে না যে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে ঘাতকেরা হত্যাযজ্ঞ চালিয়েছে। এরকম মানে প্রত্যেকটা অঞ্চলেই আছে। আমার মায়ের মামা হারুন পদুয়া গ্রামের বাড়ি আতলিতে, তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। আমাদের পাশের গ্রাম রামের বাগ, সেই গ্রামে আলী মিয়া এবং মোহাম্মদ দুই ভাইকে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করেছে। আমার ঠিক দক্ষিণ পাশের গ্রাম মাহিনী, সেই গ্রামের গনু দারোগাকে বয়স্ক মানুষ গুলি করে হত্যা করেছে। আমার ঠিক এক গ্রাম পর দক্ষিণ দিকে সুপুরা, সেই গ্রামে মমতাজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, শুধু আমি যে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বসবাস করেছি সেই গ্রামের আশেপাশে দু একটা ঘটনার কথা বলছি। এই যে ঘটনাগুলো এরা কারা ঘটিয়েছে? পাকিস্তানিরা ঘটিয়েছে। যাদের কথা বললাম তারা কেউ সন্ত্রাসী ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন, দেশের মানুষ ছিলেন। এই পাকিস্তান বাহিনীকে মনোরঞ্জনের জন্য যেই প্রজন্ম আমাদের মা বোনদেরকে, এই বাঙালি নারীদেরকে ধরে ধরে নিয়ে গনিমতের মাল হিসাবে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারাই হচ্ছে 1971 সালের পাকিস্তান প্রেমী সেই প্রজন্ম। আর সেই প্রজন্মের ধারাবাহিকতাই আজকের এই নতুন এক প্রজন্মে পাকিস্তানপন্থী, মৌলবাদী, আফগান মানসিকতার, জঙ্গি চিন্তা চেতনার 1400 বছরেরও আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে অন্ধকার যুগ ছিল, বিচারহীনতায় মানুষকে হত্যা করা হতো, সেই তাদের ধারাবাহিকতা। 1971 সালে যদি এই প্রজন্মের ছেলেরা বেঁচে থাকতো, যদি তাদের জন্ম হতো, বলুন তো আপনারা তারা কি হতো? তারা হয় রাজাকার হতো, না হয় আলবদর হতো, আল শামস হতো, শান্তি কমিটি হতো, তাই না? আজকে আপনারা আরেকটা রাজাকার, আলবদর, শান্তি কমিটি আপনারা দেখছেন। যদি সময় আসে আপনারা দেখবেন এরাই আপনাদেরকে গনিমতের মাল বানাবে, এরাই আপনাদেরকে হত্যা করবে নির্বিচারে, এরাই লুণ্ঠন করবে আপনার বাড়ি, ধর্মের নামে মানুষ হত্যা করবে তারা। দুঃখজনক ঘটনা, গতকাল ময়মনসিংহে একটি হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে হত্যা করা হয়েছে। ইসলাম ধর্মের কোথাও, কোরআনে বা হাদিসে কোথাও বলা নেই বিনা বিচারে মানুষ হত্যা করা যাবে। একটা মানুষকে যদি হত্যা করতে হয়, যদি তার অপরাধ থাকে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। যেই দেশে যে আইন, সেই আইনের ভিত্তিতে তাকে আদালতের সামনে অপরাধী সাব্যস্ত করতে হবে। তা না হলে এটা হবে অসভ্যতা, এটা হবে পশুত্ব, এটা হবে হিংস্রতা, এটা মানুষের নয়, শুয়োরের সমাজে এটা সম্ভব। এই শুয়োররাই তাদের এই ছেলেটাকে হত্যা করেছে। আমি বলছি না 1971 সালে যদি জন্মাতো তারা মুক্তিযোদ্ধা ধরে ধরে হত্যা করত, তারা বাংলার নারীদেরকে, বাংলার কিশোরীদেরকে এই পাকিস্তানি হানাদারের কাছে গনিমতের মাল হিসেবে পৌঁছিয়ে দিত। সেই প্রজন্ম আমরা যারা স্বাধীনতা পরবর্তীকালের মানুষ, তারা দেখিনি, তাদের সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি। এত বছর পর সে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আপনারা দেখছেন পাকিস্তান প্রেমী, পাকিস্তানের জন্য জীবন দিতে পারে, পাকিস্তান জিন্দাবাদ বলে যারা স্লোগান দিতে পারে, পাকিস্তানে যেভাবে মসজিদে হত্যা করা হয়, মসজিদে বোমা মারা হয়, পাকিস্তানে যেভাবে প্রতিদিন শত শত মানুষ না মারা গেলে এটা পাকিস্তান হয় না, ঠিক তেমনি একটি দেশ তারা এখন বাংলাদেশটিকে নিয়ে যেতে চায়।
আপনারা বুঝতে পারছেন যে স্বাধীনতার 54 বছরে যে পাকিস্তান থেকে আমরা ফিরে এসেছি, সেই পাকিস্তানের চাইতে আমাদের মুদ্রার মান 3 গুণ উন্নত। পাকিস্তানের কিছু কিছু শহর দেখতে খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু এভারেজ মানুষের জীবনের মান বাংলাদেশের মানুষের জীবনের অর্ধেক জায়গায়ও নেই। খুনাখুনি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, অবিচার, অত্যাচার এবং আর্মিদের জুলুম এই পাকিস্তান রাষ্ট্রের চরিত্র। সেই চরিত্রের একটি দেশ বানানোর জন্য আজকে নতুন একটি প্রজন্ম মানুষ হত্যা করছে, ধ্বংস করছে মানুষের বাড়িঘর, হত্যা করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্রদেরকে, হত্যা করছে নির্বিচারে সংখ্যালঘু মানুষকে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন 1971 সালে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে মুখ বেঁধে চোখ বেঁধে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল, আজকে যদি সুযোগ পায় এই প্রজন্মের পাকিস্তান প্রেমী এই সব কুলাঙ্গারেরা বাংলাদেশের কবি, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সিনেমাকার, চলচ্চিত্রকার, গায়িকা, নায়িকা এবং গল্পকারদেরকে ধরে ধরে এই বধ্যভূমিতে হত্যা করার একটি পরিকল্পনা চলছে। আপনারা জানেন ওডিসিকে টার্গেট করা হয়েছে কেন, প্রথম আলোকে টার্গেট করা হয়েছে কেন, এবং কেন টার্গেট করা হয়েছে ডেইলি স্টারকে? তারা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সাথে লড়াই করেছে, কি শেখ হাসিনার যে কোনো বিষয়ের সমালোচনা করেছে, যার কারণে প্রথম আলো কিন্তু সরকারি কোনো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো না, যার কারণে প্রথম আলো সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল এবং বিরাজনীতিকরণের পক্ষের একটা কারিগরও ছিল। সেই প্রথম আলোতে হামলা করার কারণটা সেটা নয়। প্রথম আলোতে হামলা করার মূল কারণ হচ্ছে তারা জানে তারা আওয়ামী লীগ না, কিন্তু তারা জানে প্রগতিশীল মানসিকতার মানুষ, পাকিস্তান বিদ্বেষী মানুষ এই প্রথম আলোতে লেখে। প্রগতিশীল মানুষ, ধর্মের নামে যে যারা সাম্প্রদায়িকতা করে সেই সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে সেই চেতনার কবি, সাহিত্যিক, লেখক এবং বুদ্ধিজীবীরা এই পত্রিকাগুলোর সাথে জড়িত রয়েছে। ধর্মের নামে যে উন্মাদনা, এই উন্মাদনার বিরুদ্ধে প্রথম আলো কথা বলে, সরি, নারীর অধিকারের সপক্ষে কথা বলে, সংখ্যালঘুর অধিকারের সপক্ষে কথা বলে এবং বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সপক্ষে কথা বলে। তাই প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের লক্ষ্যবস্তু। আমি আওয়ামী লীগের পক্ষে ছিল না প্রথম আলো, এই জন্য কিন্তু আমি প্রথম আলোকে ঘৃণা করি না। কেন করি না? প্রথম আলো একটি সংবাদপত্র, তাদের নিজস্ব মতামত আছে। এই 17 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, কোনো গোষ্ঠী কখনো একটা ইটাও মারতে যায়নি। কারণ ভিন্ন মত, ভিন্ন পথের যে অবস্থান, সহাবস্থান, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে তারা বিশ্বাস করে। উদীচী, কেন উদীচীতে হামলা করা হলো? উদীচী তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারপরে আরো একটি প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, উদীচী ছায়ানট, এই ছায়ানটেও হামলা চালানো হয়েছে। কেন? আপনারা বুঝতে পারছেন, সেই মৌলবাদী চক্র, সেই ধর্মান্ধ চক্র, সেই সাম্প্রদায়িক চক্র, সেই পাকিস্তানের প্রেতাত্মারা যেই সব প্রজন্ম আমাদের নারীদেরকে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল, যারা রেকি করে করে বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, তাদের হাতে আজ বাংলাদেশ। তারা বাংলাদেশকে কোন অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যায় আমরা জানি না। আমরা যারা বিদেশে আছি, বাইরে আছি, নিজেদের মতো করে জীবন চালাচ্ছি, আমরা বেঁচে গেলাম, কিন্তু আপনারা যারা, আমাদের বংশধররা যারা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, পাকিস্তানিজমে বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে না, মানুষের ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে, ওই ঐশ্বরিক শাসনে বিশ্বাস করে না, তাদের জীবন বড় অসহায় এবং
এই হিন্দু ছেলেটির মতো আরো কত মানুষের জীবন যাবে আমরা জানি না। বাংলাদেশের মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, মানবিক মানুষ জেগে উঠুক এবং অন্ধকার গুছে বাংলাদেশটি আবার সুন্দরের দিকে